বেশ কিছুদিন উত্তরবঙ্গে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হচ্ছিল না, বাড়ছিল তীব্র ঘর্মাক্ত গরম। এমতো পরিস্থিতিতে সকলের মনে প্রশ্ন ছিল, উত্তরবঙ্গে আবার কবে থেকে বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত হতে চলেছে। আর এই প্রশ্নের উত্তর একদম সহজ ভাষায় যদি বলতে হয়, তাহলে উত্তরটা হলো আজ থেকেই, অর্থাৎ 7/7/2026 থেকে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কুচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা সাধারণ বৃষ্টিপাতের ঘটনা বাড়তে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব উত্তরবঙ্গের কোন কোন অঞ্চলে ঠিক কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে চলেছে, কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের প্রভাবে কি ধরনের পরিস্থিতি বা তৈরি হতে চলেছে, সেটাও এই ভিডিওতে ডিসকাস করব। এবিস ওয়েদার আপডেট বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আরও একটি নতুন ভিডিওতে আজ আপনাদের সামনে আমরা চলে এসেছি। তাই ভিডিওটি শুরু করবার পূর্বে সকলের কাছে অনুরোধ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সময় মতো নোটিফিকেশন পেতে পারেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও ছড়িয়ে দেবেন পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের মধ্যে। তো চলুন দেরি না করে আজ একেবারে শুরু থেকে শুরু করা যাক। দেখুন, এই মুহূর্তে আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে উত্তরবঙ্গের ওপরের যে জেলাগুলি, বিশেষ করে উত্তর দিনাজপুর থেকে কার্যত দার্জিলিং জেলা থেকে শুরু করে তিনটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর এই মুহূর্তে সক্রিয় রয়েছে, যেগুলিকে আমরা ট্রাফ লাইন বলে থাকি। এই ট্রাফ লাইনগুলি হিমালয়ের একেবারে পাদদেশের দিকে সরে গেছে। মৌসুমী বায়ুর ক্ষেত্রে এই পরিস্থিতিকে অনেক সময় মনসুন ট্রাফের উত্তরায়ণ বলা হয়ে থাকে। এই অক্ষরেখাটি একটি নিম্নচাপ পরিমণ্ডল তৈরি করে, যা আশেপাশের বাতাসকে শক্তিশালীভাবে নিজের দিকে আকর্ষণ করে। আপনাদেরকে দেখাই নিম্নচাপ অক্ষরেখাগুলি কোথা দিয়ে আছে। এই মুহূর্তে একটি নিম্নচাপ নেপাল থেকে শিলিগুড়ির উপর দিয়ে, জলপাইগুড়ির মাঝখান দিয়ে, আলিপুরদুয়ারের ওপর দিয়ে, আসামের গোয়ালপাড়া হয়ে একেবারে প্রসারিত হয়েছে আমাদের মেঘালয়া হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে। দ্বিতীয় নিম্নচাপ অক্ষরেখাটি রায়গঞ্জের ওপর দিকে, এই যে দেখতে পাচ্ছেন আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, প্রসারিত হয়েছে। এবং তৃতীয় নিম্নচাপ অক্ষরেখাটি একেবারে সিকিমের মাথা দিয়ে প্রসারিত হয়েছে। এই তিনটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে যে বিপুল পরিমাণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে, সেটাই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাকে বৃদ্ধি করছে। এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস যখন এইভাবে সরাসরি বঙ্গোপসাগর থেকে হিমালয়ের দিকে উঠে আসছে, তখনই এই যে বিশাল, আমি কার্সারে দেখানোর চেষ্টা করছি, সুবিশাল হিমালয় পার্বত্য অঞ্চল, সেখানেই বাধাপ্রাপ্ত হয়ে ওরোগ্রাফিক লিফটের মাধ্যমে ঘনীভূত হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনাকে তৈরি করতে চলেছে। তো চলুন এখন প্রথমেই দেখে নেওয়া যাক যে কোথায় কবে কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা আলোচনা করব যে ঠিক কোন কোন কারণগুলো এই বৃষ্টিপাতের সম্ভাবনাকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আরো সুনিশ্চিত করছে। তাই বিষয়টিকে বোঝার জন্য আমরা সরাসরি রেন লেয়ারে চলে যাব। আমরা সরাসরি দেখার চেষ্টা করব কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে। আজকে 7 তারিখ যখন এই ভিডিও আমরা বানাচ্ছি, তখন ঘড়িতে সময় ঠিক দুপুর 12টা। এই মুহূর্তে 7 তারিখে যখন আমরা দুপুর 1টার সময় পৌঁছাচ্ছি, তখন দার্জিলিং সমেত ওপরের দিকের আলিপুরদুয়ারের কালচিনি এবং আসাম এর বঙ্গাইগাঁও অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এরপর 7 তারিখে যখন আমরা বিকালবেলা যাচ্ছি, অর্থাৎ আজকে বিকালে, আবহাওয়া মডেল ইসি, এমডব্লিউএফ এবং জিএফএস এর বক্তব্য অনুযায়ী বা তাদের যে তাদের যে ক্যালকুলেশন, সেটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের কিছু পকেটসে প্রায় 12 থেকে 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, বিশেষ করে ফালাকাটা এবং আরো গভীরভাবে যদি আলোচনা করি কুচবিহারের ঘোকসাডাঙ্গা এবং ধূপগুড়ি সমেত বিস্তীর্ণ অঞ্চলে। আমরা যদি 7 তারিখ থেকে সরাসরি 8 তারিখে চলে যাই, তাহলে 8 তারিখে কিন্তু বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কোথায় কোথায়। এই যে বিশাল অঞ্চলটা দেখছেন, এই সকল অঞ্চলে আমরা যদি একটু ডিটেলসে জায়গাগুলোকে চেনার চেষ্টা করি, তাহলে বাংলাদেশের পঞ্চগড় হয়ে এখানে কুচবিহারের মেকলিগঞ্জ, জলপাইগুড়ি এবং আরও ডিটেলসে যদি বলি ডাঙ্গাপাড়া, তারপর হচ্ছে বানিয়ারবাড়ি, তারপর হচ্ছে আরও যে সকল অঞ্চলগুলো রয়েছে, এই সকল অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। শিলিগুড়ি সমেত বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং উত্তরবঙ্গের
উপরের দিকের 5 জেলার সঙ্গে নিকটবর্তী উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সমেত বিস্তীর্ণ অঞ্চলে, ইসলামপুর ফুলহরা সমেত বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এবং এদিকে করণদিঘি থেকে শুরু করে বিহারের পূর্ণিয়া, বিহারের কিষানগঞ্জ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 8 তারিখে কিন্তু ভোর রাত থেকে, অর্থাৎ রাত্রি 2টোর পর থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এই সকল অঞ্চলে। 8 তারিখে যখন সকাল 6টায় পৌঁছাবো তখন এই বৃষ্টিপাতের রেন পালসটি সরাসরি শিলিগুড়ির উপর চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভর্টেসিটি বা ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা ইসলামপুর সংলগ্ন চোপড়া হয়ে শিলিগুড়ি পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ওয়াইড স্প্রেড রেনফল দিচ্ছে। সেখানে কালচিনি আলিপুরদুয়ারে প্রায় 65 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হচ্ছে। অর্থাৎ 8 তারিখে কিন্তু কনসিডারেবলি একটা ভালো বৃষ্টির স্পেল আমরা ভোর থেকেই শিলিগুড়ি সমেত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার এবং অবশ্যই উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ প্রান্তে দেখতে পাচ্ছি। 8 তারিখে যখন আমরা একটু দুপুরের দিকে চলে যাচ্ছি, অর্থাৎ দুপুর 3টে নাগাদ, বৃষ্টির এই রেন পালসটি একটু ডান দিকে সরে যাচ্ছে। আলিপুরদুয়ার এবং কুচবিহারের দিনহাটাতে প্রায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। আসামের বঙ্গাইগাঁওতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের উত্তর দিকে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আমরা যদি 9 তারিখে চলে যাই, তাহলে 9 তারিখে ভোর রাতে আবারও দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির একটা স্পেল কিন্তু তৈরি হচ্ছে আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে আলিপুরদুয়ার ও কুচবিহারের নিকটবর্তী দিনহাটা, কুচবিহার মূল শহর তুফানগঞ্জ, এদিকে তামারহাট, তারপর হচ্ছে কামাখ্যাগুড়ি আলিপুরদুয়ারের গোপালপুর, কুচবিহারের ঘোকসাডাঙ্গা, মাথাভাঙা, শীতলকুচি, গোসাইমারি, এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির একটা স্পেল থাকছে। অন্যদিকে শিলিগুড়ি সংলগ্ন যে বিস্তীর্ণ অঞ্চলগুলি রয়েছে, বিশেষ করে নকশালবাড়ি, খড়িবাড়ি, ঘোষপুকুর, ফাঁসিদেওয়া, শিলিগুড়ির মূল শহর, এই সমস্ত অঞ্চল এবং ঠাকুরগঞ্জ, এই সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টির স্পেল থাকছে প্রায় 35 থেকে 37 মিলিমিটার পর্যন্ত। আমরা যদি 9 তারিখের পর সরাসরি 10 তারিখে চলে যাই, তাহলে 10 তারিখে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সকালের দিকে থাকছে এবং দুপুর 3টের সময় বৃষ্টিপাতের পরিমাণটা প্রায় ওয়াইড স্প্রেড আকারে, অর্থাৎ সুবিস্তৃত এলাকা জুড়ে সংঘটিত হচ্ছে। এবং 11 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পার্বত্য অঞ্চলে, বিশেষ করে সিকিমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু প্রায় 36 থেকে 37-40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। উল্লেখযোগ্য অঞ্চলগুলির মধ্যে রাভাংলা, গ্যাংটক, রংপো, দিকচু, নামচি, সোরেং, এই সমস্ত অঞ্চলে। ফলে এই মুহূর্তে যারা পাহাড়ে বেড়াতে যাচ্ছেন অতি অবশ্যই খবর নিয়ে যাবেন। অন্যদিকে ভুটানের বিস্তীর্ণ পার্বত্য অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত এই সময় সংঘটিত হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ সীমান্তবর্তী কুচবিহারের যে ধুবড়ি আছে এবং উত্তর পূর্ব ভারতের আসামের বরপেটা, বঙ্গাইগাঁও, গুয়াহাটিতেও কিন্তু বেশ ভালো মতন বৃষ্টি হচ্ছে, মাঝারি থেকে ভারী বৃষ্টির মতো। 11 তারিখে যখন আমরা দুপুর 12টার দিকে যাচ্ছি তখন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমছে। রাত্রি 10টার দিকে যখন আমরা পৌঁছাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট পকেটসে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। এটা শুধু উপরের দিকের 5টি জেলাতেই নয়, সেই সঙ্গে একই সঙ্গে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে থাকছে। 12 তারিখে আমরা দেখতে পাচ্ছি প্রায় বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। 13 তারিখেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, প্রায় 1 মিলিমিটার, সামান্য লাইট রেন এবং কিছু কিছু জায়গাতে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। এবং 14 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে আস্তে আস্তে হচ্ছে। এবং ইতিপূর্বে এই 14 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আবারও একটি ভর্টিসিটি বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যেটা কিন্তু পরবর্তীকালে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাকে বৃদ্ধি করতে চলেছে। ইতিমধ্যে পূর্ববর্তী যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সেটি কিন্তু আমাদের বলা যে গতিপথ পূর্ববর্তী ভিডিওতে আমরা জানিয়েছিলাম, সেই গতিপথ অনুযায়ী এটি প্রসারিত হয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি ছাড়া এবং আকাশ মেঘলা ছাড়া সেই আশানুরূপ বৃষ্টি কিন্তু হয়নি। তবে যতটুকু বৃষ্টি হয়েছে সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে যতটা আমরা বলেছিলাম সেই মতনই বৃষ্টিপাত হয়েছে। পূর্ববর্তী ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন যে আমাদের আপডেট কতখানি মিলেছে।
সুতরাং আমরা দেখতে পাচ্ছি 14 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকছে এবং 15 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিছুটা কমে আসছে। তার কারণ যেহেতু এই যে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের একদম উপকূলবর্তী, দক্ষিণবঙ্গ বাংলাদেশের একেবারে উপকূলবর্তী যে অঞ্চল, সেখানে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে, যার কেন্দ্রে বায়ুর চাপ 997 মিলিবার, এটা আন্তর্জাতিক মডেল ECMWF দেখাচ্ছে এবং প্রায় 24 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এর চারপাশে বাতাসের গতিবেগ থাকছে, যেটাকে আমরা একটা ওয়েল মার্কড লো প্রেশার বা সুস্পষ্ট নিম্নচাপ বলছি, যদি এগুলো সবটাই মডেল অনুমান করে, অর্থাৎ মডেলগুলি দেখাচ্ছে। ইতিমধ্যে 15 তারিখে বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়ে এটি কিন্তু একটি নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হচ্ছে। পরবর্তীতে এই নিম্নচাপ কিন্তু আরেকটু গতি বাড়িয়ে বাংলাদেশ উপকূলের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের সুন্দরবন এলাকাতে ভর্টিসিটি তৈরি করছে, যার জেরে কিন্তু উত্তরবঙ্গে আমরা যদি বৃষ্টিপাতের লেভেলটা দেখি তাহলে কিন্তু 14 বা 15 তারিখের পর কিছুটা কমে যাচ্ছে। যদিও পশ্চিমবঙ্গর দক্ষিণবঙ্গে যে ঘূর্ণাবর্তের কথা আমরা বলছি এবং বাংলাদেশেই বা তার কি প্রভাব পড়বে সেই নিয়ে অপর আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করব। সুতরাং আমরা দেখলাম যে আজ 7 তারিখ থেকে দফায় দফায় 14 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পূর্ববর্তী ভিডিওতে আমরা জানিয়েছিলাম রেন অ্যাকুমুলেশন অর্থাৎ সামগ্রিকভাবে বৃষ্টিপাতের পরিমাণ, সেখানে আমরা কিন্তু বলেছিলাম যে জুলাই মাসের প্রথম দুটো সপ্তাহে উত্তরবঙ্গে রেকর্ড ব্রেকিং বৃষ্টি হতে চলেছে। আমরা যদি একেবারে 7 তারিখ থেকে 14 তারিখের হিসাবটা করি তাহলে আপনাদেরকে একটু দেখিয়ে রাখি। দেখুন উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় গড়ে প্রায় 200 থেকে 280 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে কিছু কিছু জায়গায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ির সেখানে 280 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। সংলগ্ন উত্তর দিনাজপুর জেলাতেও প্রায় 160 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। মেঘালয়া সেখানে 350-400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। আর এই বিপুল পরিমাণ বৃষ্টিপাত এটা সুনিশ্চিত করে যে এই সময় পার্বত্য অঞ্চলে কিন্তু ভূমিধস বা ল্যান্ডস্লাইডের মতন ঘটনা ঘটতে পারে এবং পার্বত্য রাস্তা যথেষ্ট ফ্র্যাজাইল বা ভঙ্গুর, যেটা কিন্তু এই সময় একটা ইন্ডিকেশন দিচ্ছে যে পাহাড়ে যদি একান্ত যেতেই হয় তাহলে অবশ্যই ক্যালকুলেশন করে পরামর্শ মতো যাওয়া উচিত। যে পরিস্থিতির কথা আমরা বলে রাখলাম এটি একটি সম্ভাবনা মাত্র, তবে এই সম্ভাবনার সত্যি হওয়ার পরিমাণটা কিন্তু যথেষ্টই বেশি, কারণ বর্তমান সময়ে যে বায়ুমণ্ডলীয় অবস্থাগুলি রয়েছে সেটা পর্যালোচনা করলে আমরা পরিষ্কারভাবে এটা বলতে পারি। এরপর আমরা একটু পর্যালোচনা করব যে কোন কোন ভৌগোলিক কারণগুলি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাকে বৃদ্ধি করছে। আমরা যদি লক্ষ্য করে দেখি এই মুহূর্তে বাতাসের নিম্ন স্তরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যতটা বেশি, সেই পরিমাণ আর্দ্রতা কি মধ্য আবহ মণ্ডলে অর্থাৎ 550 হেক্টোপাস্কাল লেয়ারে কি বিদ্যমান, তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমি 550 হেক্টোপাস্কাল লেয়ারে আমাদের এই বায়ুমণ্ডলীয় প্রবাহটিকে বোঝার চেষ্টা করছি। পাশাপাশি এটা আমরা বোঝার চেষ্টা করছি যে এই 550 হেক্টোপাস্কাল লেয়ারে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত, কারণ বায়ুমণ্ডলের নিম্ন স্তরে এবং 550 হেক্টোপাস্কাল অর্থাৎ মধ্য আবহ মণ্ডলে যদি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণটা প্রায় একই রকম থাকে, অর্থাৎ হিউমিডিটির পরিমাণটা যদি প্রায় একই রকম থাকে, তাহলে সেটি একটি আদর্শ ময়েস্ট প্রোফাইল, যা নিঃসন্দেহে স্কিউটি ডায়াগ্রাম অনুযায়ী বৃষ্টিপাতের সম্ভাবনাকে বৃদ্ধি করছে। এবং 7 তারিখ থেকে দেখছি যে গড়ে প্রায় 70 থেকে 80%, কোথাও 63, কোথাও 70 এবং কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি 80% ওপর আপেক্ষিক আর্দ্রতা রয়েছে। নিঃসন্দেহে 8 তারিখে যদি চলে যাই তাহলে আপেক্ষিক আর্দ্রতা প্রায় 95%, আর 8 তারিখের পরে যদি 9 তারিখে যাই তাহলে আপেক্ষিক আর্দ্রতা 72%। 10 তারিখে যদি চলে যাই তাহলে 85%, 11 তারিখে যদি চলে যাই তাহলে 81%, 80%-এর কাছাকাছি 12 তারিখে, 87 থেকে 90% এবং 13 তারিখে মধ্য আবহমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 94%। অর্থাৎ যে বিপুল পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা নিম্ন বায়ুমণ্ডল এবং মধ্য বায়ুমণ্ডলে বিদ্যমান, স্কিউটি ডায়াগ্রাম অনুযায়ী এই দুটি স্তরে আপেক্ষিক আর্দ্রতার এই বিশাল পরিমাণ ইঙ্গিত করছে যে এটি একটি আদর্শ ময়েস্ট প্রোফাইল, যেটা বৃষ্টিপাতের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সহায়ক। তবে যেহেতু এটা একটা শিয়ার জোন অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখার টানে বৃষ্টি হচ্ছে, ফলে বজ্রবিদ্যুতের পরিমাণ কিন্তু এই সময় কম থাকবে। অন্যদিকে আমরা যদি আরেকটি বিষয়কে আলোচনা করি ছোট্ট করে, যে এই সময় এই লোকাল যে মাইক্রো ক্লাইমেটিক কন্ডিশনগুলি রয়েছে
শুধুমাত্র এদের জন্যই যে বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বেশি শক্তিশালী হচ্ছে বা থার্মোডাইনামিক ইনস্টেবিলিটির জন্যই যে এরকমটা হচ্ছে সেটা শুধু নয়। পাশাপাশি আমাদেরকে বুঝতে হবে যে এই সময় কিন্তু আরো দুটি ওয়েভ, যেটার নাম হচ্ছে রসবি ওয়েভ। রসবি ওয়েভ হচ্ছে বায়ুমণ্ডলের ওপরের স্তরে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত বিশাল আকৃতির গ্রহীয় তরঙ্গ বা প্ল্যানেটারি ওয়েভ। এটা পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে প্রবাহিত হয় বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে, অর্থাৎ বলা যেতে পারে 550-এরও ওপরে। অন্যদিকে আরেকটি ওয়েভ যেটির নাম কেলভিন ওয়েভ, যেটি বিষুব অঞ্চলে পশ্চিম থেকে পূর্বে অগ্রসর হয়। মাফ করবেন, রসবি ওয়েভ কিন্তু মূলত পশ্চিম থেকে পূর্ব দিকেও প্রবাহিত হচ্ছে এবং কেলভিন ওয়েভ সেটা কিন্তু কিছুটা উল্টো, সেটা পূর্ব থেকে পশ্চিমে অগ্রসর হচ্ছে। সুতরাং এই ক্যালকুলেশন বিষয়টি আমরা ক্ল্যারিফাই করে দিলাম। তো এই দুই ওয়েভ বর্তমান সময়ে বঙ্গোপসাগরকে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ রেখেছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কেলভিন ওয়েভের প্রভাবে বঙ্গোপসাগর এই মুহূর্তে সুপার চার্জড, যার জন্য বঙ্গোপসাগরের যে বিশাল ময়েশ্চার, সেই ময়েশ্চার কিন্তু বলা যেতে পারে এই কেলভিন ওয়েভের জন্য সরাসরি পার্বত্য অঞ্চলের দিকে উঠে আসছে। অন্যদিকে মধ্য অক্ষাংশ থেকে নেমে আসা পশ্চিম থেকে পূর্বগামী রসবি ওয়েভস এই বিশাল পরিমাণ জলীয় বাষ্পকে টেনে নিয়ে এই যে বিশাল হিমালয় পার্বত্য অঞ্চল আছে এটাকে প্রায় একটা পাম্পিং মেশিনের মতো পাম্প করে নিয়ে আসছে এবং নিম্নচাপ অক্ষরেখাকেও বাধ্য করছে যে উত্তরবঙ্গের ওপর বসে থাকার জন্য, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কখনো কখনো 3টি নিম্নচাপ অক্ষরেখা, 4টি নিম্নচাপ অক্ষরেখা সেখানে চলে আসছে এবং বিশাল পরিমাণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই বিশাল হিমালয় পার্বত্য অঞ্চলে ধাক্কা খেয়ে ওরোগ্রাফিক লিফটের মাধ্যমে কনডেন্সড বা ঘনীভূত হয়ে ব্যাপক পরিমাণ প্রেসিপিটেশন বা বৃষ্টিপাত ঘটাচ্ছে। অর্থাৎ রসবি ওয়েভস এবং কেলভিন ওয়েভসের কথা যদি সংক্ষেপে বলি, তাহলে ওপরের স্তরে পশ্চিমা ট্রাফস রসবি ওয়েভস এবং বঙ্গোপসাগরের আর্দ্রতার স্পন্দন কেলভিন ওয়েভ, যা এই দুই বলা যেতে পারে এই দুই বিষয়গুলির বা দুই এই ক্যাটালিস্টের ভূমিকার জন্য ধ্বংসাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, ময়েশ্চার পালস তৈরি হচ্ছে, যা বলা যেতে পারে আগামী দিনে উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাকে আরো সক্রিয় করে তুলছে। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এবং কি কি কারণে হতে পারে তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, অবশ্যই দক্ষিণবঙ্গের আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন, সঙ্গে রাখুন এবিস ওয়েদার আপডেট বাংলা। আপনারা ছিলেন এবিস ওয়েদার আপডেট বাংলার অ্যাডমিনের সাথে। এবিস ওয়েদার আপডেট বাংলা, আবহাওয়া আজ কাল পরশু। ধন্যবাদ।